গণতান্ত্রিক আন্দোলন যারা শহীদ হয়েছেন, যারা নানানভাবে সাফার করেছেন, তাদের অবদানও আমরা একই সাথে সাথে আরো কোনো রকম কম না, যারা 24-এর যে গণ আন্দোলন, 24-এর যে গণ অভ্যুত্থান, ছাত্র শ্রমিক জনতা, তারা যে বিশ্বাস, আমরা সকলেই কিন্তু মোটামুটি ভাবে আমাদেরকে গত সরকারের সময় আমরা যে নাগরিক ছিলাম সেটা ভুলতে বসেছিলাম। আমাদেরকে ভুলতে দেওয়া হয়েছিল, আমাদেরকে প্রজা হিসেবে ব্যবহার করা হতো। সেখানে এমন একটা পরিস্থিতি, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক 40 বছর কাটিয়েছি এবং সেখানে খুব অল্প কজনই আমরা ছিলাম, আমরা যা বলতাম ভাবতাম তাই বলতাম, ক্লাসে বলতাম, বাইরে বলতাম। কিন্তু এমন একটা ভীতিকর পরিস্থিতি সেখানে সৃষ্টি করা হয়েছিল যে ক্যাবিনেট মন্ত্রীরা পর্যন্ত যখন মন খুলে কথা বলতে চাইতেন তখন ফোন অন্য ঘরে রেখে একে অপরের সঙ্গে কথা বলতেন। সুতরাং আমরা সবাই প্রজায় পরিণত হয়েছিলাম। এই তরুণদের, এই শ্রমিকদের, এই সাধারণ জনগণের যে, এবং সেখানে অবশ্যই সেখানে মাদ্রাসার ছাত্ররাও সেখানে তাদের ভূমিকা ছিল, আপনাদেরও সেখানে ভূমিকা ছিল। তা আমরা সকলেই দাবিদার এই যে নতুন যে সমাজ গড়ার প্রত্যয়ে আমরা যে আজকে দাঁড়িয়েছি, এটার আমরা সবাই এর দাবিদার এবং আমরা সেটা গড়ে তুলব। এবং যে প্রশ্নটা এসছে দায় আর দরদ, এই দায় আর দরদ থেকেই আমরা দেশ গড়ে তুলব। আমরা শুধু উন্নয়নে বিশ্বাস করি না, উন্নয়নের যে বিশ্বাস, যেটা সেই ধারার যে কি ঘটেছে, কার উন্নয়ন হয়েছে, কোন পরিমাণে উন্নয়ন হয়েছে, কি বিভৎস উন্নয়ন হয়েছে, এবং তার দায় কতটুকু আমার, এবং তার যেটা তার প্রেশার কতটুকু যে শিক্ষা মন্ত্রণালয়, অন্যান্য সকলের উপর, শিক্ষা মন্ত্রণালয়ের উপরে পড়েছে। চিন্তা করে দেখেন, শিক্ষকদের নিজস্ব টাকা, জমানো টাকা, আমানতে রাখা টাকা সরকারের, সেই টাকা আমরা তাদেরকে ফেরত দিতে পারছি না। বছরের পর বছর আমরা সেই টাকা ফেরত দিতে পারছি, এবং এখানে যতটুকু দিতে পারছি সেটা আমরা চাচ্ছি যে আমরা সেগুলোকে একটা নিয়ম নীতির মধ্যে, যাতে তুমি আমার পরিচিত, তুমি আমার দল করো, তোমাকে আমি দিয়ে দিলাম। আর 5 বছর আগে যে দল করে না, যে গরিবে গ্রামে থাকে, তার কোনো সামাজিক ক্যাপিটাল নাই যে তারা আমার সঙ্গে মন্ত্রী বা উপদেষ্টা কারোর সঙ্গে যোগাযোগ করবে, তিনি পড়ে রয়েছেন। সো এই ধরনের এক উন্নয়ন কিন্তু আমরা দেখেছি, হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে কাজেই, এবং তার ফলে বিভিন্ন যে সেক্টর, সেটা আপনার তাদের উন্নয়ন, প্রকৃত উন্নয়ন ব্যাহত হয়েছে, এই সেক্টরের উন্নয়ন ব্যাহত হয়েছে। সুতরাং আজকে যখন আমরা এই ধরনের আলোচনা বসি, আমাদের এই প্রেক্ষিতটা মনে রাখতে হবে যে আবার আমরা সুযোগ পেয়েছি নতুন করে চিন্তা ভাবনা করার, আবার আমরা সুযোগ পেয়েছি একটা ন্যায়নিষ্ঠ সমাজ প্রতিষ্ঠা করার, আবার আমরা একটা সুযোগ পেয়েছি যে প্রতিটি নাগরিক তারা ইকুয়াল। এখানে সমতার যে বিষয়টা, সেটা আমাদেরকে সেটা বিশেষভাবে মনে রাখতে হবে। আমি যেটা বলছিলাম যে মাদ্রাসার ইতিহাস যদি আমরা 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 সেখানে যে পুরোই, সেটা আমি যাবো না, সলিমুল্লাহ খান বিশিষ্ট, উনি নিশ্চয়ই সেখানে বলবেন। এখানে যে সুশাসন, সংস্কার এবং যে এগুলো যে করা, সেটা যে প্রয়োজন হয়ে পড়েছে, সেটা আমরা সবাই 3 ধারায় আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা চলছে, বাংলা, ইংরেজি, মাদ্রাসা। এবং এখানে মাদ্রাসা শিক্ষা কিন্তু মূলত আরব বণিকরা যারা এসেছিলেন, প্রথমে তার সূত্রপাত, তার সঙ্গে একটা সমাপ্ত মাদ্রাসা তারপর থেকেই এই অঞ্চলে প্রতিষ্ঠা লাভ করা শুরু করে। এবং মোহাম্মদ ঘুরির যে ভারত বিজয়ের পরে ইতিহাস জানা মতে 1192 সালে আজমিরে প্রথম রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মাদ্রাসা সেখানে প্রতিষ্ঠিত হয়। মোগল আমলে যেটা আমরা দেখি, সেখানেও ব্যাপক সরকারি পৃষ্ঠপোষকতা কিন্তু মাদ্রাসার ব্যাপারে ছিল। সেখানে আধুনিক জ্ঞান বিজ্ঞানের চর্চার ক্ষেত্র ছিল এই মাদ্রাসা। জ্যোতির্বিদ্যা মানে অ্যাস্ট্রোনমি, গণিত, চিকিৎসা শাস্ত্র, প্রাকৃতিক বিজ্ঞান, যুক্তিবিদ্যা, এই সকল কিছুই কিন্তু, এই সমস্ত কিছু সেই শিক্ষা কার্যক্রমের সাথে অন্তর্ভুক্ত ছিল। আনফর্চুনেটলি পরবর্তী সময়ে একটা বিশেষ খাতে, এই যে বৃহত্তর যে পরিসর, এই পরিসর থেকে মাদ্রাসার
শিক্ষা একটু অন্য খাতে এটা প্রবাহিত হওয়া শুরু হয়। আমাদের গর্বের সাথে এই মাদ্রাসার ছাত্রছাত্রী শিক্ষকদের মনে রাখতে হবে যে 1857 সালে যে 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 সিপাহী বিদ্রোহ, সেখানেও মাদ্রাসার ছাত্রদের বিশাল একটা ভূমিকা ছিল। কাজে আমরা যখন বলবো যে আমরা যে স্টেক হোল্ডার, আমরা এই স্টেক হোল্ডার আজকের বাংলাদেশ গঠনের জন্য না, এই যে ঐতিহাসিক যে ধারাবাহিকতা, তাদের যে 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 অন্যান্য জনগণের যে অন্যান্য অংশের মতো এদেরও একটা বড় রকমের একটা ভূমিকা সেটা ছিল। সেইটাকে আমাদেরকে পোক্ত অবশ্যই সেটা আমাদেরকে সেটা করতে হবে। এবং 1870 সালে কলকাতা মাদ্রাসা, পরবর্তীকালে আলিয়া মাদ্রাসা সেটা প্রতিষ্ঠিত হলো এবং তার লক্ষ্য ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং যে ব্রিটিশ রাজি সেখানে ওয়ারেন হেস্টিংস এই উদ্যোগ সেটা গ্রহণ করে এবং সেখানে তার লক্ষ্য ছিল যে ফার্সি, আরবি ভাষা, মুসলিম আইন এই শিক্ষিত একটা জনগোষ্ঠী তৈরি করা, যাতে তাদের ব্যবসায়িক কার্যক্রম তারা যেন তাদের স্বার্থেই তারা করেছে, কিন্তু এটার বিকাশ স্বাদ কিন্তু সেই সময়টাতে এটা লাভ করেছে। এবং বাংলাদেশের জন্মের সময় আমরা দেখি যে মাদ্রাসা সেই রকম প্রসার কিন্তু ছিল না। পরবর্তীকালে আমরা দেখি তার একটা বিশাল ব্যাপ্তি এবং প্রসার সেটা ঘটে এবং 30-32 লক্ষ ছাত্র, এই সংখ্যাটা তারা দিতে পারবেন মঞ্চে যারা ভবিষ্ঠ, বড় দাগে 30-40 লাখ ছাত্রছাত্রী এখানে রয়েছে, বিভিন্ন ধারায় 2 লাখের মতো শিক্ষক সেখানে রয়েছে। কাজে এখন আমাদেরকে এই যে আমি আসি আজকের ক্ষেত্রে, আমাদের ভূমিকাটা কি? ভূমিকাটা হচ্ছে মেধা, যোগ্যতা, সময় এবং সুযোগের সদ্ব্যবহার। আমি সব জায়গায় যেটা বলি, আমাদের পাবলিকের টাকায় কিন্তু আমাদের এই সমস্ত প্রতিষ্ঠান চলছে। কাজে এই প্রতিষ্ঠানগুলো যেন এই যে এক্সপেন্সেস এগুলোর জন্য সদ্ব্যবহার করা হয়। কাজে সেই কারণেই আমরা আজ আলাপ আলোচনার মাধ্যমে, আপনারা আলাপ আলোচনার মাধ্যমে দেখবেন যে কি করে এই রিসোর্স গুলো কোন খাতে, কিভাবে, কোন দিকে আমরা এটাকে ব্যয় করব এবং কি আমাদের দায়িত্ব সেখানে, ছাত্রছাত্রীদের দায়িত্ব কি, শিক্ষকদের দায়িত্ব কি, আমরা যারা প্রশাসনে যুক্ত রয়েছি আমরা সেই দায়িত্ব পালনে কিভাবে আপনাদেরকে ফ্যাসিলিটেট করতে পারবো। এখানে শব্দটা কিন্তু ক্রিটিক্যাল, এটা হচ্ছে ফ্যাসিলিটেশন এবং এখানে শাসনের কোনো এখানে বিষয় না, এটা হচ্ছে ফ্যাসিলিটেশন। কারণ স্টেক হোল্ডার যেরকম আপনি, সেরকম ছাত্রছাত্রীরা, সেরকম আপনারা, সেরকম অভিভাবকরা, কাজে সকলে মিলেই আমাদেরকে কিন্তু এখানে নিয়ে আসতে হবে। এবং বিশেষ করে এই দায়িত্বটা আমাদের উপরে আরো বেশি বর্তায়। আমি আগেই বলছি, অপেক্ষাকৃত যারা সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী, যাদের ভয়েস নাই, যাদের বক্তব্য রাখার সুযোগ, ফোরাম নাই, তারাই কিন্তু এখানে আপনাদের সাথে তারা মূলত আপনারা তাদেরই দেখভাল করছে। কাজে রাষ্ট্রের যে দায়িত্ব পালনের ক্ষেত্রে একটা বড় একটা সহায়ক শক্তি হিসেবে আপনারা কাজ করছেন। কাজেই আমরা যেন সঠিকভাবে কাজটা সম্পূর্ণ করতে পারি সেই ব্যাপারে আপনারা আলোচনা করবেন।